TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে দ্য ভিউজ অনুষ্ঠানেও আমরা দুটো ভাগে ভাগ করেছি। প্রথমাংশে আলোচনা করবে ট্যাক্স নিয়ে। ট্যাক্সের খুব গুরুত্বপূর্ণ বিষয় ট্যাক্স ক্রেডিট, অর্থাৎ ট্যাক্স ক্রেডিট নিয়ে রিফান্ড বাড়ানোর চাবিকাঠি কি কি আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং আপনারটুকু আপনি ঠিকমতো বুঝে পেয়েছেন কিনা সেটা নিয়ে কথা বলবো। এবং অনুষ্ঠানের দ্বিতীয়াংশে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা তো আমেরিকায় আসি স্বপ্নই থাকে একটি বাড়ি কেনার, এখন সেই সময়টা হয়েছে কিনা, কারণ কোভিড পরবর্তী সময় আমরা দেখেছি বাড়ির দাম আকাশ ছোঁয়া ছিল। সুতরাং সে সময় ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা অনেকেই বাড়ি কিনতে পারিনি। সে কারণে এখন বাড়ির মজুদ বাড়ছে, দাম কমছে, ইন্টারেস্ট রেটও সর্বনিম্ন, বাড়ি কেনার এখনই সুবর্ণ সুযোগ কিনা, এই বিষয়টি আমরা অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 6463079828, এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে খুবই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের অনুষ্ঠানের প্রথমাংশে যোগদান করেছেন বা প্রথমাংশে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় ট্যাক্স প্রফেশনাল জনাব কুদরত এলাহি, IRS এনরোলড এজেন্ট, CEO এলাহি ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং সার্ভিসেস। জনাব কুদরত এলাহি, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ রানা ভাই, এবং সকল দর্শককে অনেক ধন্যবাদ। আপনাদের এই প্রোগ্রামে আজকে আমন্ত্রণ রইল। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে রমজান মাস, সেই ইফতারি করেই আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ট্যাক্স সিজন চলছে বলতে বলা যায় যে একেবারে শেষের পথে, আর এক মাসের কয়েকদিন মাত্র বাকি আছে, তারপরে ট্যাক্স সিজন শেষ হয়ে যাবে। সে কারণে আমরা বলছি যে ট্যাক্স ক্রেডিট, বিভিন্ন ধরনের ক্রেডিট রয়েছে। এই ট্যাক্স ক্রেডিটগুলো রিফান্ড বাড়ানোর চাবিকাঠি হিসেবে বর্ণনা করে থাকি আমরা বা বুঝে থাকি। এক্ষেত্রে আপনার কাছে যে প্রশ্নটি প্রথমেই রাখতে চাইবো, যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট, তার AOC বা আমেরিকান অপরচুনিটি ক্রেডিট যেটাকে আমরা বলি, এগুলো কাদের জন্য? এই ক্রেডিটগুলো কারা পাবেন, কিভাবে পাবেন, বিষয়টি প্রথমেই আপনার কাছে জানতে চাই জনাব কুদরত এলাহি। অনেক ধন্যবাদ। তার আগে এই বিষয়টি সম্পর্কে আমি একটু দর্শকদের সাথে 1 মিনিট কথা বলতে চাই। সুপ্রিয় দর্শক, আমরা সবাই বছর জুড়ে পরিশ্রম করি, কেউ 2 শিফটে কাজ করি, কেউ পরিবার সামলাই, কেউ সন্তানদের ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখি। কিন্তু এত কিছুর পরেও বছর শেষে যখন ট্যাক্স ফাইল করার সময় আসে, তখন অনেকেই ভয় বা না জানার কারণে নিজেদের প্রাপ্য অধিকার থেকে পিছিয়ে পড়ি। তাই আজকের আলোচনায় এই বিষয়টি শুধু ট্যাক্স নয়, বরং এটা আপনার পরিবারের আর্থিক স্বস্তি, সন্তানের শিক্ষার সুযোগ, আর একটু ভালোভাবে বাঁচার আশা। আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, AOC বা আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, এই নামগুলো শুনতে জটিল হলেও এর ভেতরে লুকিয়ে আছে হাজার হাজার ডলার রিফান্ড পাওয়ার বাস্তব সুযোগ। কিন্তু দুঃখের বিষয় হলো, প্রতি বছর অসংখ্য মানুষ শুধুমাত্র সঠিক তথ্যের অভাবে এই সুবিধাগুলো থেকে বঞ্চিত হন। কেউ মনে করেন আমার তো ইনকামই কম, আমার কিছু পাওয়ার নেই, আবার কেউ ভয় পান ভুল হলে কি হবে, ফলে তারা চেষ্টা করাই ছেড়ে দেন, আর তাতেই তারা নিজেদের অধিকার থেকে, ন্যায়সঙ্গত পাওনা থেকে বঞ্চিত হন। সুপ্রিয় দর্শক, এটা কিন্তু অনেকের জন্যই অনেক বড় ভুল। আর এই আজকের এই আলোচনায় আমরা সেই ভুল ভাঙতে চাই। আমরা জানতে চাই আইন কি বলছে, আপনার অধিকার কোথায়, এবং কিভাবে একজন সাধারণ মানুষ সঠিক পথে হেঁটে তার ট্যাক্স রিফান্ড বাড়াতে পারেন। আর আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সাথে আছেন এমন একজন অভিজ্ঞ ট্যাক্স প্রফেশনাল, যিনি সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে আমাদের বুঝিয়ে দেবেন ট্যাক্স ক্রেডিট আপনার আমাদের জীবনে আশীর্বাদ হয়ে আসতে পারে। তাই এই অনুষ্ঠানটি শুধু দেখার জন্য নয়, বরং এই অনুষ্ঠানটি মন দিয়ে শোনার জন্যে, কারণ আজকের একটি তথ্য হয়তো আগামীকাল আপনার পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে সাহায্য করতে পারে। তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনায়। যে প্রশ্নটি করেছিলাম কুদরত এলাহি, যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট, আমেরিকান অপরচুনিটি ক্রেডিট বা AOC, এগুলো কাদের জন্য? তারা এই ক্রেডিটগুলো কারা পাবেন, কিভাবে পাবেন? অনেক সুন্দর প্রশ্ন। প্রথম কথা হচ্ছে, ক্রেডিট বলতে আমরা কি বুঝি এবং সেটা কত রকমের ক্রেডিট আছে।
ক্রেডিটটা হচ্ছে এমন একটা ডলার অ্যামাউন্ট যেটা আপনার ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট হয়, অথবা আপনার ট্যাক্সেবল ট্যাক্সটাকে কমায়, অথবা আপনাকে একটা সার্টেন অ্যামাউন্ট টাকা আপনাকে দিয়ে দেয় অ্যাজ এ রিফান্ড। সেটা হচ্ছে ক্রেডিট। দুই রকম ক্রেডিট আছে, একটা হচ্ছে যেটা আমি বললাম, একটা হলো নন রিফান্ডেবল ক্রেডিট, একটা হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট। কেমন, আমরা যদি বলি ফর এক্সাম্পল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এটা একটা ক্রেডিট যাদের নির্দিষ্ট বয়সের 16 বছর পর্যন্ত যেসব চিলড্রেন আছে যাদের ফ্যামিলিতে, ওনারা যদি একজন চাইল্ড থাকে তাহলে উনি চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা পাবেন। কিন্তু এই ক্রেডিটটা হচ্ছে এবার বিগ বিউটিফুল বিলে যেটা এসছে, এটা 2200 হয়েছে এবার। এর মধ্যে আপনি যদি ট্যাক্সকে ওই ফ্যামিলি বা ওই ট্যাক্স পেয়ার যদি ওনার ওই চাইল্ড যিনি ক্লেম করেছে উনি যদি ট্যাক্স করেন, তাহলে ওইখান থেকে একটা সার্টেন অ্যামাউন্ট হচ্ছে ট্যাক্স রিডিউস করবে। যদি উনি ট্যাক্স না করেন তাহলে এর থেকে একটা সার্টেন অ্যামাউন্ট ওনাকে রিফান্ড করে দিবে, যেটা হলো ম্যাক্সিমাম $1,700 আউট অফ $2,200, $1,700 হচ্ছে রিফান্ডেবল ক্রেডিট পাবে। সো এটাকে বলা আমরা প্রথমটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট, পরে হচ্ছে এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, যেটা হচ্ছে আপনাকে রিফান্ডেবল পোর্শন থাকে। 1,700 হচ্ছে ম্যাক্সিমাম, ওটা হচ্ছে আপনার এজ অ্যাডজাস্টেড গ্রস ইনকামের উপর বেস করে আপনি কম বেশি হতে পারে। আর হচ্ছে আর্ন ইনকাম ক্রেডিট, এটা হচ্ছে সবচেয়ে বেশি, যেখানে হচ্ছে আপনার রিফান্ডটাকে অনেক হেলদি করে তোলে, অনেক বড় একটা অ্যামাউন্ট পেয়ে থাকে ফ্যামিলি মেম্বার যাদের বেশি, মিনিং হচ্ছে যাদের চাইল্ড বেশি, ম্যাক্সিমাম 3 জন যদি কারো চাইল্ড থাকে, একটা সার্টেন লেভেলে যদি ইনকাম থাকে, উনি 8,000-এর উপরে উনি একটা আর্ন ইনকাম ক্রেডিট পাইতে পারে। প্লাস ওনার ওই যে 1,700 করে যদি 3 জন বেবি থাকে, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 1,700 যেটা হয়, সকল মিলে অ্যাট দ্য এন্ড উনি অনেক ভালো একটা অ্যামাউন্ট রিফান্ড হিসেবে পেতে পারে। আর আপনি যেটা বলেছেন আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, যেটা এটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে, আন্ডার গ্রেডে আছে, তারা যদি 4 ইয়ার্স পর্যন্ত কলেজে যায়, উনি যদি স্কলারশিপ পায় এবং হচ্ছে নিজে আউট অফ পকেট কোনো খরচ উনি পে করে, ফর এক্সাম্পল টিউশন ফিস, ল্যাপটপ, বুকস যদি উনি কিনে, তাহলে উনি কিন্তু একটা সার্টেন লেভেল পর্যন্ত যদি ওনার ইনকাম থাকে ওই প্যারেন্টসের বা ওই স্টুডেন্টের, তাহলে উনি কিন্তু $2,500 পর্যন্ত উনি অপরচুনিটি ক্রেডিট পাইতে পারে। বলে রাখা ভালো, এখানে কিন্তু শুধু যে আন্ডার গ্রেডের জন্য রানা ভাই যে $2,500 পাবে তা না, উনি কিন্তু একজন যদি কেউ পোস্ট গ্রেড করে, মাস্টার যদি কেউ করে, এটা কিন্তু অনেকে মিস করে এই ক্রেডিটটা। সেটা হচ্ছে ধরেন কেউ একটা নিজের টেকনিক্যাল যদি কোনো নলেজ বাড়াতে জন্য কোনো একটা কোর্স করে, 6 মান্থস কোর্স, 3 মান্থস কোর্স, বা উনি পে করে, উনি কিন্তু ওইটাও এজ এ লাইফ টাইম ক্রেডিট হিসেবে উনি ক্লেম করতে পারে। সো একটা হচ্ছে রেগুলার স্টুডেন্ট যারা হচ্ছে আমেরিকান অপরচুনিটি ক্রেডিট, আর হচ্ছে লাইফ টাইম লার্নিং ক্রেডিট একটা আছে। সো এরকম অনেকগুলো ক্রেডিট আছে যেটা আমাদের অনেক ট্যাক্স পেয়ার এটা মিস করে যায়। এটার সবচেয়ে ভালো উপায় হচ্ছে একজন ট্যাক্স প্রফেশনালের কাছে গিয়ে ওনার সিচুয়েশনটা তুলে ধরলে উনি ম্যাক্সিমাম ক্রেডিটগুলো উনি গেইন করতে পারে। আপনি অনেকগুলো ক্রেডিটের বা চাইল্ড ট্যাক্স ক্রেডিটের বিষয়টা আমরা সবসময় আলোচনা করি, ইআইটিসি আর্ন ইনকাম ট্যাক্স ক্রেডিট নিয়েও আলোচনা করি, এওসি নিয়েও মোটামুটিভাবে আলোচনা করি। কিন্তু আজকে অফ দ্য ট্র্যাক এমন একটি প্রশ্ন আপনাকে করতে চাই যেটি নিয়ে আমরা এত প্রোগ্রাম করি, কিন্তু এই প্রশ্নটি আমি করেছি বলে আমার কাছে মনে হয় না। আমি মানে আউট অফ দ্য ট্র্যাক হলেও এই প্রশ্নটি করবো, কিন্তু এটার সাথে রিলেটেড। সেটা হচ্ছে যে আমরা দেখেছি যে অনেকেই আমরা একটু বড় গাড়ি কিনি, সেই গাড়িগুলোকে একটু কনভার্ট করি আমাদের রুগী বহন করার জন্য, অনেক সময় আমরা দেখেছি। তো এই ধরনের এই যে নিউ ইয়র্ক স্টেটই, এটা আমি নিউ ইয়র্ক স্টেট বলতে চাই, যে হুইল চেয়ার যারা ড্রাইভ করে থাকে, যে সমস্ত যারা করে থাকেন, তাদের ক্ষেত্রে এই স্টেট, নিউ ইয়র্ক স্টেট কোন ধরনের ক্রেডিট বা কোনো ক্রেডিট দেয় কিনা, বা তাদের এই ক্রেডিটটা আছে কিনা? জি, এটা রানা ভাই অসংখ্য ট্যাক্স পেয়ার এবার আমি পেয়েছি, ওনারা কিন্তু এটা গত কয়েকটা বছর মিস করেছে। নেক্সট স্টেটে কিন্তু যারা এই যে এটা একটা বড় গাড়ি কিনে, ফর এক্সাম্পল হাইল্যান্ডার বা সিএনা, এগুলো কিনে কনভার্ট করে হুইল চেয়ার গাড়ির মতো করে, পেছন দিয়ে বা সামনে দিয়ে দেখেছি যে হুইল চেয়ার বের করে, রাইট, ওনারা কিন্তু এই যে কনভার্ট করলো, উনি যদি কনভার্সন সহ একটা নতুন গাড়ি কিনে, এটার অনেক দাম হয়, 80,000, 100,000 হতে পারে, অনেক বেশি হয়। যদি উনি ওটা কনভার্সন সহ ওই গাড়িটা কিনে এবং ওইটা টিএলসি প্লেট রাইড শেয়ার হিসেবে উনি ড্রাইভ করে,
অথবা উনি যদি ওটা কিনে কনভার্ট কিন্তু অনেক টাকা লাগে, $25,000-30,000 লাগে। সো উনি এই যে কনভার্ট করে যখন হুইল চেয়ার হিসেবে এটা মার্কেটে উনি এটা রাইড শেয়ার হিসেবে কাজ করবে, নিউ ইয়র্ক স্টেট কিন্তু এখানে দুইটা ক্রাইটেরিয়া করেছে। একটা হচ্ছে যদি ইলেকট্রিক কার হয়, ইলেকট্রিক ভেহিকেল হয়, ওটা উনি কিন্তু আপ টু $15,000 পর্যন্ত ক্রেডিট পাইতে পারে। এটা অনেকেই মিস করে গেছে প্রতি বছর, এবারও আমি পেয়েছি। সো যদি ইলেকট্রিক কার হয়, ওই বড় গাড়িটা হুইল চেয়ার গাড়িটা $15,000 পর্যন্ত ট্যাক্স ক্রেডিট পাইতে পারে। আর যদি রেগুলার গাড়ি হয় লাইক ফুয়েল অ্যান্ড গ্যাস, সেগুলো কিন্তু $10,000 পর্যন্ত ক্রেডিট পাইতে পারে। বলে রাখা ভালো, এটা কিন্তু আমি প্রথম দিকে যেটা বলেছি রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল, এটা কিন্তু নন রিফান্ডেবল। আপনি যদি ধরেন $10,000 নিউ ইয়র্ক স্টেটকে ও করেন, আইআরএসকে তো আপনি ও করবেনই, যদি নিউ ইয়র্ক স্টেটকে আপনি ধরেন $8,000 ও করেন, কিন্তু আপনি কিন্তু ওই গাড়িটা যদি টোটাল কনভার্সনে আপনি $10,000 রেগুলার থাকে, তাহলে আপনি কিন্তু আর একটা টাকাও দিতে হচ্ছে না ওখানে, এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এটা মিস করে, যাদের হুইল চেয়ার আছে, এই কনভার্ট করে টিএলসি প্লেট করে রাইড শেয়ার কাজটা করছেন, নিউ ইয়র্ক স্টেটে কিন্তু একমাত্র এই ক্রেডিটটা আছে। সো হুইল চেয়ারের জন্য $15,000 ট্যাক্স ক্রেডিট, এবং রেগুলার গাড়ির জন্য, রেগুলার যে বড় গাড়িগুলো আছে যেগুলো ফুয়েল গ্যাস, $10,000 ওনার জন্য এটা মিস না করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। মানে 10 থেকে 15,000 পর্যন্ত গাড়ি ভেদে এই ক্রেডিটটা পাওয়া যাচ্ছে। সুপ্রিয় দর্শক নিশ্চয়ই বুঝতে পারছেন, এই বিষয়টি নিয়ে আমরা খুব একটা আলোচনা করিনি। আজকের আলোচনার মধ্যে দিয়ে বেরিয়ে আসলো, যারা আমরা এই ধরনের গাড়ি কনভার্ট করে আমরা রাইড শেয়ার করি, হুইল চেয়ার রোগীদেরকে বহন করি, তাদের কিন্তু ক্ষেত্রে নিউ ইয়র্ক স্টেটে অনেক বড় একটা ক্রেডিট রয়ে গেছে, যেটা আমরা একদম অনেকে না জানার কারণে বা ভুল করার কারণেই হোক, আমরা এটা থেকে বঞ্চিত হই। তো চমৎকার একটি প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন। আপনার কাছে এখন যে বিষয়টি আমি জানতে চাইব, আমরা এই যে ভুলের বিষয়ে যে কথাটি বললাম, সেখানে আমরা শুনেছি এরকম যে ইআইটিসি বা চাইল্ড ট্যাক্স ক্রেডিট বা এওসি বা এই ধরনের যতগুলো ক্রেডিট আছে, এই ক্রেডিটগুলো অনেকের ক্ষেত্রেই দেখেছি যোগ্যতা থাকা সত্ত্বেও বা যোগ্য হওয়া সত্ত্বেও তারা কেবলমাত্র এই ক্লেম না করার কারণে, হয়তো ভুলে হোক, ভয় করে হোক, যে কোনো কারণেই হোক, ক্লেম না করার কারণে ক্রেডিট থেকে বঞ্চিত হয়। বিষয়টি সত্য? যদি তারা সত্য হয়ে থাকে, তাহলে কিভাবে তারা পরবর্তীতে এটা অ্যাডজাস্ট করতে পারবে? এটা অনেক হয়, অনেক দেখেছি আমরা। তবে প্রত্যেকটা ট্যাক্স ইয়ার কিন্তু ভেরি স্পেসিফিক আপনি ক্লেম করতে পারবেন। ফর এক্সাম্পল, এখন যদি কেউ 25-এ উনি চাইল্ড ট্যাক্স ক্রেডিট যে কোনো কারণে, হয়তো যেখানে ট্যাক্স প্রিপারের কাছে গেছে বা প্রফেশনাল কাছে গেছে, বার্থ সার্টিফিকেটটা নেয়নি অথবা সোশ্যালটা দেয়নি, উনি ভুলে গেছেন আর একজন নতুন বেবি আছে বা এরকম, তো সাবমিট হয়ে গেছে, উনি কিন্তু মিস করে ফেললো ক্রেডিটটা, ইআইসি ক্রেডিট এবং চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা মিস করে ফেললো। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে, যদি এটা সহ আর অন্যান্য কিছু থাকে, উনি কিন্তু অ্যামেন্ডমেন্ট করে ফেলতে পারে। অ্যামেন্ডমেন্ট মানে হচ্ছে ওই চাইল্ডকে বা যেই কারণে উনি ভুলটা হয়েছে, যে ক্রেডিটগুলো উনি মিস করে, যতগুলো ক্রেডিট মিস করে না কেন, ওটা সুযোগ আছে, উনি আবার ট্যাক্স প্রফেশনাল কাছে এসে ডকুমেন্ট, সলিড এবং রিয়েল ডকুমেন্ট দিয়ে উনি অ্যামেন্ডমেন্ট করে ওইটা অবশ্যই উনি ক্লেম করতে পারে। এখন অনেকে হয় কি, এটা তো ধরো আমি ভেরি রিসেন্টলি বললাম, অনেকে হঠাৎ করে আমাদের কাছে আসে, দেখি 2 years ago উনি অনেক কিছু, কী ব্যাপার আপনার না এটা ছিল, বলছে ও মাই গড আমি তো জানতাম, ওকে বলেনি। সো আপনি যেটা ঠিকই বলছেন যে এডুকেশন অথবা নলেজের অভাবে কিন্তু অনেকে অনেক ক্রেডিট মিস করে, যেমন একটু আমরা যেটা বললাম, এরকম ইএসিও অনেকগুলো মিস করে। আবার অনেকে বলে কি, একটা এখানে কুইকলি বলে দিই, হোম এক্সামশন একটা আপনি আছেন, যে হোম কেয়ার, যে আমার একটা যারা পিপিএল, যেটা যারা বাসায় একই বাসায় রুগী থাকে এবং কেয়ার থাকে, ওটা কিন্তু নন ট্যাক্সেবল হিসেবে এক্সামশন পাওয়া যায়। অনেকে করে কি, 2-3টা W2 থাকলে সবগুলো এক্সামশন নিয়ে যায়, নিলে হয় কি, ওনার যদি 3 জন বেবি থাকে, উনি কিন্তু আর্ন ইনকাম ক্রেডিটটা অনেক দাম করে কমে যাবে, বিকজ ওনার একটা সার্টেন লেভেল পর্যন্ত আর্ন ইনকাম থাকতে হবে, তারপর উনি ক্রেডিট পাবে। উনি কিন্তু ট্যাক্স এক্সামশন নেওয়ার পর সবগুলো উনি এক্সামশন নিয়ে নেয়, এদিকে আর্ন ইনকামটা কমে যায়। সো এটা ভেরি স্মার্টলি হ্যান্ডেল করতে হবে, যে আপনি পুরাটা কি এক্সামশন নেবেন, যদি সুযোগ থাকে তাহলে পুরোটা না নিয়ে অল্প একটু আপনি এক্সামশন নিয়ে ওদিকে ক্রেডিটটা আপনি $8,000 মতো আপ টু করতে পারেন। সো এটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের হাতে সময় কম, তারপরে আরেকটি আমি প্রশ্ন করতে চাই, যে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, এই দুটোর মধ্যে পার্থক্যটা কি? এটা আমরা প্রথমে বলেছি, যেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিটটা হচ্ছে আপনি যদি ট্যাক্স দেওয়া ও করেন, ওটার থেকে অ্যাডজাস্ট হয়ে আপনাকে দিবে না এটা, কিন্তু এডিশনাল চাইল্ডটা যেটা আমাদের ম্যাক্সিমাম হচ্ছে $1,700 রিফান্ড করে দিবে, সেটা হচ্ছে এডিশনাল চাইল্ড ট্যাক্স। যেটা রিফান্ডেবল সেটা হচ্ছে এডিশনাল চাইল্ড ট্যাক্স ক্রেডিট, আর যেটা নন রিফান্ডেবল সেটা হচ্ছে চাইল্ড ট্যাক্স ক্রেডিট। এটা হলো চাইল্ড ট্যাক্স, হলো এডিশনাল চাইল্ড ট্যাক্স। তাহলে এটা থেকে মানে পরিবারগুলো সর্বোচ্চ সুবিধা নিতে পারবে কোনটা থেকে? দুটোই হেল্প করবে। একটা হচ্ছে ট্যাক্সটা ওনার রিডিউস করবে, ট্যাক্স যদি দেনা থাকে, আরেকটা হচ্ছে ওনার পকেটে টাকাটা দিয়ে দিবে আর কি।
আচ্ছা, চাইল্ড ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স মানে ট্যাক্স ক্রেডিট নট চাইল্ড ট্যাক্স, ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স ডিডাকশন, এই দুটোর মধ্যে মূল পার্থক্য কি এবং কোনটি রিফান্ড বাড়াতে বেশি সহায়তা করে? সংক্ষেপে 1-2 মিনিট। জি জি জি, এটা খুবই ট্রিকি একটা। ক্রেডিটটা হচ্ছে আপনি যদি ট্যাক্স দেনা থাকেন ওটার থেকে রিডিউস করবে ট্যাক্সটা। ডিডাকশনটা হচ্ছে আপনার অনেকগুলো ইনকাম আছে, সেই ইনকামটা রিডিউস করবে। সো ইনকামটা যেন রিডিউস করবে, ট্যাক্সটাও রিডিউস হবে। সো মিনিং ডিডাকশনটা হচ্ছে ইনকাম ডিডাক্ট করে, আর ট্যাক্স ক্রেডিট হচ্ছে ট্যাক্সটা রিডিউস করে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। কিন্তু এটা অনেকে মিসম্যাচ করে, ভাই আমি তো অনেকগুলো ডিডাকশন পেয়েছি, হি ইজ ভেরি হ্যাপি। কিন্তু ডিডাকশন মানে যে এটা আপনি পুরোটা আপনাকে দিয়ে দিচ্ছি এরকম না। আপনি যদি $100,000 ইনকাম থাকে, তাহলে যদি $30,000 ডিডাকশন থাকে, তার মানে $70,000 হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। ওই ট্যাক্সেবল ইনকাম থেকে যদি কোনো ট্যাক্স ক্রেডিট থাকে, তখন ওই ক্রেডিটটা এখানে অ্যাডজাস্ট হবে। দ্যাটস ইট। অনেক ধন্যবাদ জনাব কুদরত ইলাহি। আমাদের হাতে সময় নেই, প্রথম অংশ আমাদের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, যদিও আরো অনেক প্রশ্ন আমরা করতে পারতাম, কিন্তু মোটামুটি এগুলো আমরা প্রায় প্রতিদিনই আলোচনা করে থাকি। সুতরাং সেক্ষেত্রে আপনার এই যতটুকু আমরা আলোচনা করেছি সেই আলোচনার মধ্যে তো আমরা অনেক ঋদ্ধ, এবং সবচেয়ে বড় যে আজকে একটি বিষয় আমরা নতুন বিষয় জানতে পারলাম যে নিউ ইয়র্ক স্টেটে যারা হুইল চেয়ার ড্রাইভ করেন তাদের ক্ষেত্রে যে একটা বড় ধরনের ক্রেডিট রয়েছে, এটা একটি ভালো পজিটিভ কথা বলেছেন। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। অনেক ধন্যবাদ। আমি এখানে আসতে পেরে অনেক ভালো লাগছে। আপনার সবাইকে অনুরোধ করবো যেন একদম লিগালি ভালো ট্যাক্স অফিসারের কাছে গিয়ে উনি ট্যাক্স রিটার্নটা সাবমিট করেন, তাহলে উনি ম্যাক্সিমাইজ করতে পারে রিফান্ডটা। অনেক ধন্যবাদ কুদরত ইলাহি আপনাকে আবারও। সুপ্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানের প্রথম অংশে ট্যাক্স নিয়ে কথা বললাম, ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বললাম, ট্যাক্স রিফান্ড কিভাবে বাড়ানো যেতে পারে এবং ট্যাক্স ক্রেডিটগুলো ট্যাক্স রিফান্ড বাড়ানোর যে চাবিকাঠি সেটা নিয়ে আমরা কথা বলেছি। আমরা যাব অনুষ্ঠানের বিরতিতে, বিরতির পরে এসে অর্থাৎ দ্বিতীয় অংশে আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখেছি কোভিড পরবর্তীকালে বাড়ির দাম এত বেশি বেড়ে গিয়েছিল, এখন বাড়ির মজুদ বাড়ছে, দাম কমছে, ইন্টারেস্ট রেটও সর্বনিম্ন পর্যায়ে এসেছে। যদিও মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে হয়তো একটু রেট বাড়ছে, কিন্তু এটাকে বাড়ানো আবার কমবে সেটা আমরা জানি। সুতরাং বাড়ি কেনার এখনই সুবর্ণ সুযোগ। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান দ্য ভিউজে। ভিউজ অনুষ্ঠানের দ্বিতীয়াংশ খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা কথা বলবো, বাড়ির বিষয়টা নিয়ে কথা বলবো। কারণ বাড়ির মজুদ বাড়ছে, দাম কমছে, ইন্টারেস্ট রেট সর্বনিম্ন, বাড়ি কেনার এখনই সুবর্ণ সুযোগ। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় রিয়েলটর জনাব আসিফ এ চৌধুরী। জনাব আসিফ এ চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন ভিউয়ার আজকে আমাদের সাথে যারা যুক্ত আছেন এই অনুষ্ঠান। আপনার সাথে আজকে খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। কারণ এই আমেরিকায় আসার আগেই আমরা স্বপ্ন দেখি একটি বাড়ির মালিক হব, একটা বাড়ি কিনবো, কিন্তু আমরা দেখেছি কোভিড পরবর্তীকালে বাড়ির গায়ে হাত দেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার ছিল, আকাশ ছোঁয়া দাম ছিল। এখন সেই অবস্থা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগে সেলার মার্কেট ছিল, এখন সেটা ক্রমান্বয়ে বায়ার্স মার্কেটের দিকে যাচ্ছে। আপনার সাথে এই বিষয়টি আলোচনা করার আগে সংক্ষিপ্তভাবে দর্শকদের সঙ্গে পুরো বিষয়টির একটা সিনারিও তুলে ধরতে চাই। সুপ্রিয় দর্শক, একটা সময় ছিল যখন বাড়ি কেনার কথা ভাবলেই মানুষের চোখে ভয় দেখা দিত, আকাশ ছোঁয়া দাম, তীব্র প্রতিযোগিতা। সে কারণে গত কয়েক বছর ধরে, বিশেষ করে কোভিড পরবর্তী, এই নিজের একটা ঘর অনেকের কাছেই যেন ধীরে ধীরে দূরের গল্প হয়ে উঠেছিল। কিন্তু সময় বদলায়। আজ 2026-এ দাঁড়িয়ে প্রশ্ন উঠছে, এই কি সেই সময় যখন আবার স্বপ্ন দেখা যায় নিজের জন্য একটা ঘরের? কারণ 2026 সালের শুরুতে প্রকাশিত realtor.com এর হাউজিং ট্রেন্ডস রিপোর্ট বলছে আমেরিকার হাউজিং মার্কেটে নীরবে কিন্তু স্পষ্টভাবে বদলাচ্ছে এর চিত্রনাট্য। কারণ বাজারে তালিকাভুক্ত বাড়ির সংখ্যা বাড়ছে, বাড়ি বিক্রি হতে আগের চেয়ে বেশি সময় লাগছে, অনেক বিক্রেতা বাধ্য হচ্ছেন দাম কমাতে। মর্টগেজের সুদের হার বর্তমানে 5.98% দাঁড়িয়েছে, অর্থাৎ সামান্য হলেও কমেছে। ক্রেতাদের সামনে এখন আগের চেয়ে বেশি বিকল্প তৈরি হয়েছে, একাধিক বাড়ির সাথে তুলনা করে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এসেছে, ডেজ অন মার্কেট বেড়েছে, বহু বাড়ি সপ্তাহের পর সপ্তাহ ধরে বাজারে থাকছে, প্রাইস কাট হওয়া লিস্টিংয়ের হার বেড়েছে, অতিরিক্ত বেশি দামে রাখা বাড়িগুলোর বিক্রি হচ্ছে না, মাসিক কিস্তির চাপ কিছুটা হলেও হালকা হচ্ছে, ক্রয় ক্ষমতা বা বাইং পাওয়ার কিছুটা বেড়েছে। এক কথায় এতদিন যে বাড়ির বাজার কেবল বিক্রেতাদের হাতে ছিল, সেখান থেকে এখন ধীরে ধীরে ফিরছে ক্রেতাদের হাতে। তবে
এই পরিবর্তন কি কেবল সংখ্যার খেলাই, নাকি এর ভেতর লুকিয়ে আছে হাজারো পরিবারের নতুন করে স্বপ্ন দেখার সুযোগ? তাই আজ আমরা কথা বলবো গুজব নয়, ভয় নয়, বরং বাস্তব তথ্য, মাঠের অভিজ্ঞতা আর অনুষ্ঠানে উপস্থিত দীর্ঘদিনের অভিজ্ঞতায় ঋদ্ধ এমন একজন পেশাদার রিয়েলটারের সাথে, যার চোখে দেখা সত্য নিয়ে, যারা প্রথমবার বাড়ি কেনার সাহস যোগাচ্ছেন, যারা অপেক্ষা করছিলেন সঠিক সময়ের, যারা বুঝতে চান এই বাজারে বুদ্ধিমান সিদ্ধান্তটা ঠিক কোথায়। আজকের আলোচনাটি কিন্তু ঠিক তাদের জন্যই, কারণ প্রশ্নটা খুব সহজ: 2026 সাল কি সত্যিই বাড়ির ক্রেতাদের বছর, নাকি এটি কেবল শুরু? তো দর্শক, চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা। বাড়ির মজুদ বাড়ছে, দাম কমছে, ইন্টারেস্ট রেট কয়েক বছরের তুলনায় এখন সর্বনিম্ন, তাই এখনই বাড়ি কেনার সুবর্ণ সুযোগ কিনা? জনাব আসিফ চৌধুরী, এই বিষয়টির একটা সংক্ষিপ্ত সিনপসিস আমি তুলে ধরেছি, যার মধ্যে আলোচনার মোটামুটি সবকিছুই চলে আসে। তো আপনার কাছে প্রথমেই আপনি জানতে চাইবে, যে আমরা বলছি বাড়ির মজুদ বাড়ছে, দাম কমছে, ইন্টারেস্ট রেট সর্বনিম্ন, তো এই বাড়ি কেনার কি এখনই সুবর্ণ সুযোগ? এই কথাগুলো আমরা বলছি, তবে এই মুহূর্তে আপনি কি বলবেন, আমরা কি সত্যিই সেলার মার্কেট থেকে বায়ার্স মার্কেটের দিকে যাচ্ছি? গেলে কিভাবে? দেখেন রানা ভাই বা ভিউয়ার্স, গত 24-25 দুটা বছর ছিল একটা স্ট্যাগনেন্ট মার্কেট ছিল, কারণ ইন্টারেস্ট রেটটা স্লাইটলি হায়ার ছিল নর্মাল অ্যাভারেজ। তা এই ইন্টারেস্ট রেট স্লাইটলি হায়ার মানে $500-600 থেকে $700-800 একটা ডিফারেন্স, একটা মান্থলি পেমেন্টের। এই জন্য অনেকবার আপ টু 50% বায়ার মার্কেটে ঢুকেও বাড়ি ক্রয় করতে পারেননি, এবং সেলাররাও সেল করতে পারেননি। সো গত 2 বছর থেকে মনে করেন যারা প্যান্ডামিকের সময় অনেক বাড়ি কিনেছিলেন লো ইন্টারেস্ট রেটে, ওনারা কিন্তু বেনিফিট পাচ্ছিলেন, কারণ প্রাইসও উপরের দিকে যাচ্ছিল। ওনারা হোল্ড ব্যাক করতেছিলেন যে আর একটু প্রাইস বাড়ুক, আর একটু আমরা সেল করব। কিন্তু দেখা গেছে যে মার্কেট লেভেলটা লেভেল প্লেইং ফিল্ডে চলে আসছে, সামান্য স্লাইটলি 1.5-2% ইনক্রিজ হয়েছে গত 2 বছরে। সো খুব একটা চেঞ্জ হয় নাই। প্যান্ডামিকে যেভাবে আপ হয়েছিল, এরপরে কিন্তু মার্কেটটা একটা স্টেবল গ্রাউন্ডে চলে আসছে। কিন্তু ইন্টারেস্ট রেটটা ছিল স্লাইটলি হায়ার দেন অ্যাভারেজ বায়ার যারা কিনতে চাচ্ছে, তাদের অ্যাফোর্ডেবিলিটির যে বিষয়টা ছিল $600-800। কিন্তু কথা বলতে আমরা বলি, কিন্তু এন্ড অফ দ্য ইয়ার যদি আপনি ক্যালকুলেট করেন, দেখা যাচ্ছে $5,000, $7,000, $8,000, $10,000 আপনার এক্সট্রা আপনার বাড়ির পিছনে চলে যাচ্ছে। তো ওইটা মনে করেন যারা নর্মাল বায়ার, ওটা ওদের কনসিডারেশনে নিতেই হয়েছে বা নিয়েছেন, এই জন্য ওনারা বাড়ি কিনতে পারেননি। মানে সিম্পল ভাষায়, মানে ইচ্ছা থাকা সত্ত্বেও ওনারা বায়ার হিসাবে ওনারা মানে কনফিডেন্ট ফিল করেন নাই, বা একটা প্রাইস অফার করতে ওনারা সাহস পান নাই। দেখা গেছে যে 10 out of 6 বায়ার হোল্ড ব্যাক, 2-4 জন অবশ্য তারা কিনবা তারা। কিন্তু আপনি যেটা বলছেন, তো আমরা এটাও তো দেখেছি যে বাড়ির কিন্তু খুব একটা লিস্টিং এ আসতো না খুব একটা বেশি, আবার যেই মুহূর্তে একটা বাড়ি লিস্টিং এ আসছে, দেখা যাচ্ছে মানুষ হুমড়ি খেয়ে পড়েছে। বায়ার হয়তো বা সেলার হয়তো আমরা ধরুন 600,000 চেয়েছে, দেখা যাচ্ছে সেটা দুম করে 700,000 দিয়ে 750,000 নিয়েছে। ওটা আসলে কিছু সেলিং ট্যাকটিক্স। যারা এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেট এজেন্ট আছেন, ওনারা কিন্তু হাই প্রাইসে বাড়ি মার্কেটে দেন না। আমাকে যদি আপনি একটা লিস্টিং দেন, আই উইল পুট দিস মার্কেট বিলো আস্কিং প্রাইস। আমরা মার্কেট অ্যানালাইসিস করে দেখবো, যদি এটা 750 হয় তো ওটা আমি 725 দিব, কারণ আই নিড দ্য বায়ার অ্যাটেনশন। তো 10 জন বায়ার যখন আসবে আপনার বাড়িটা দেখতে, তখন কিন্তু এটা কম্পিটিশন তৈরি হবে। ওটা 725 থাকবে না 750, তখন এটা অলমোস্ট 800-র কাছাকাছি চলে যাবে। আর প্রথমে যদি আমি 800,000 দিয়ে দিই, তখন থেকে একটা নেগেটিভ আপনার ইমেজ ক্রিয়েট হয়ে যায় যে বাড়ির সম্বন্ধে। তখন দেখা যায় 10 জনের মধ্যে 2 জন আসে নক করতেছে আপনার ডোরে। সো ওইটা কিন্তু আসলে কাউন্টার প্রোডাক্টিভ হয়ে যায়, বুঝছেন? এই জন্য যেই বাড়িগুলো আপনি দেখতেছেন যে ওভার বিডিং হচ্ছে, আসলে ওভার বিডিং না, ওইটা কিন্তু একটা মার্কেট স্ট্র্যাটেজি, কম দিয়ে আপনাকে অ্যাট্রাক্ট করা। সো দ্যাটস হাউ ইট গোজ। আমরা হয়তো বুঝি না যে বাড়িটাতে কেন এত কমে দেওয়া হয়েছে। কমে দেওয়ার কারণটা হলো যে ইন্টারেস্টটা গ্রো করা। সো বেসিকলি ইটস এ ট্যাকটিক। কিন্তু এখনকার বাজার পরিস্থিতিতে যেটা আমরা দেখছি, যে আপনি যদি যেটা বললেন যে বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য যে দাম তার থেকে আমরা কম দেখাতাম, বা আপনারা লিস্টিং এর সময় কম প্রাইস দেখাতেন, এখন যদি সেই বাড়িটাই যদি কম দেখান, যেটার বাড়ির দাম ধরুন 800,000 আছে,
আপনি 750,000 দিলে 750,000 দিলেন, কিন্তু এই মার্কেটে তখন তো আরো কমে মানুষ, এখন তো যেহেতু অনেক বাড়ি লিস্টিং এ আসছে, বাড়ি ক্রয় করার লোক কমে গেছে বলা যেতে পারে। ওইটা মনে করেন বেসিক্যালি যখন আমরা একটা লিস্টিং নেই তখন সেলারের কাছ থেকে পারমিশন নিয়েই আমরা ওয়ার্ক করে থাকি। একটা আমরা আমাদের টার্গেট গোল থাকে, মনে করেন একজন সেলারের একটা বটম লাইন থাকে, সে দ্যাটস হোয়াট এক্সপেক্ট ফ্রম দ্য রিয়েল এস্টেট এজেন্ট, যে আমার এতটুকু আমার চাই, এর নিচে আমি যাব না, উপরে যদি পাওয়া যায় ওয়েল অ্যান্ড গুড, বাট দিস ইজ মাই বটম লাইন। সো আমরা কিন্তু ওইভাবেই আমরা একজন সেলারের সাথে কাজ করে থাকি, এবং বায়ার যারা কিনে তাদেরও আমরা বলে থাকি যে আপনার বাইং পাওয়ার এতটুকু, বা এই বাড়িটা আপনার অ্যাপ্রাইজ হবে কিনা, বাড়ির অ্যাকচুয়াল, কারণ আপনি দিচ্ছেন 20%, ব্যাংক দিচ্ছে 80%, আমার কথা বলছেন তো, ব্যাংক অ্যাকচুয়াল মালিক, তো ব্যাংকও কিন্তু অ্যাপ্রাইজ করে। যখন আপনি এটা বাড়ি কিনতে যাবেন, ব্যাংকের লোকজন এসে এটা ভ্যালুয়েশন করে যে এটা মূল্য 750 কিনা। তো ওরা যখন আপনার স্ট্যান্ডার্ড পলিসি মেনটেন করে, ওরা চেক করে থাকে যে দিস ইজ ভ্যালু 750। ওরা কিন্তু আপনাকে 750,000 বাড়ি 850,000 আপনাকে লোন দিবে না, কারণ ওরা ব্যাংকাররা যখন দেখবে যে প্রাইস হয়েছে, এটার প্রাইস মানে এটা হইলো যে মূল্য আছে কিনা মার্কেটে, এই বাড়ির মূল্য আছে কিনা, তো বেসড অন দ্যাট আপনি ওই বাড়িটা আপনি নিতে পারতেছেন। সো খুব একটা যে ডিফারেন্স হচ্ছে তা না, মানে আমাদেরও লিমিটেশন আছে, ব্যাংকেরও লিমিটেশন আছে, বায়ার সেলার দুজনেরই লিমিটেশন, সো অল হ্যাভ টু ওয়ার্ক টুগেদার। তো এক্ষেত্রে আপনি যে ইনভেন্টরি যে বাড়ার বিষয়টি একজন সাধারণ ক্রেতার জন্য বাস্তবে কি সুযোগ তৈরি করছে বলে আপনি মনে করেন? যখনই একটা নেইবারহুডে 2টা বাড়ির বদলে 7টা বাড়ি থাকবে, অফকোর্স তখন আপনার ওই যে লুকিং অ্যারাউন্ড, অফারিং, যেগুলো বাইং, আমার পছন্দ করার বিষয় দেখবেন ওইটা নেবেন, কারণ আপনি দেখবেন এই বাড়িতে কাজ করা আছে কিনা, মানে আপনার এক্সট্রা কোনো ধরনের খরচ আছে কিনা। যদি মনে করেন যে $15,000-20,000 এই বাড়িতে মনে করেন বাথরুমটা ভালো না, কিচেনটা ভালো না, বা ফ্লোর ড্যামেজ, রুফ ড্যামেজ, তখন আপনি আপনার সেলারকে বললেন বা আপনার এজেন্টকে বললেন, লুক আই হ্যাভ $20,000 এক্সট্রা এক্সপেন্স, ইভেন আই ক্লোজ ডিল টুডে, আই হ্যাভ টু পে। তখন আপনি ওই সেলারকে বললেন যে নেগোশিয়েট করো, দেখো এখানে যারা এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেট এজেন্ট তারা বললেন, লুক দেখো তোমার বাড়ি একা নেইবারহুডে না, আরও 5-8টা বাড়ি আছে তোমার সাথে, এটার সাথে কম্পিট করতেছে, তো তুমি কনসিডার করো যে হ্যাঁ $20,000 যে কনসেশনটা ওটা তুমি দাও, বাট প্রাইসটা আরও কমায় নিয়ে আসো। তখন একটা নেগোসিয়েশনের একটা থাকে, রুম থাকে। আর যদি একটাই বাড়ি মার্কেটে থাকে, 5 জন বায়ার থাকে, আপনার যেটা কিছুদিন আগে ছিল, মানে ওই প্যান্ডামিক থেকে শুরু হয়েছে, ট্রেন্ডটা চলে আসছে, আশা রাখা যায় এই বছর সেটা কার্ভ ডাউন হচ্ছে বা হওয়ার পথে আছে। তাহলে এক্ষেত্রে বাজারে যদি একটা বাড়ি বেশি দিন লিস্টিং এ থাকে বা থাকছে, এটি কি একজন ক্রেতার জন্য দর কষাকষির শক্তি বাড়াচ্ছে? আপনি অফকোর্স তখন আপনি যদি দেখেন একটা 3 মাস একটা লিস্টিং পড়ে আছে, অফকোর্স তখন আপনি আপনার বাজেট অনুযায়ী আপনি ট্রাই করতে পারেন। হ্যাঁ, আপনি তো অলওয়েজ একটা অফার দিতে পারেন, সেটা অ্যাকসেপ্ট হওয়া না সেটা ডিফারেন্ট ব্যাপার। আপনি অলওয়েজ কুড গো আপ, আপনার যদি পছন্দ হয় থাকে আপনি নেগোশিয়েট করেন। আপনার এজেন্ট, এই জন্য আপনার একজন এক্সপেরিয়েন্স রিয়েল এস্টেট এজেন্ট দরকার, যে কমিউনিকেট করতে পারে, কারণ আপনি যদি কমিউনিকেট না করতে পারে, রিলেট না করতে পারে, তখন দেখা যাচ্ছে যে বাড়িটা হাতছাড়া হয়ে যাচ্ছে। কারণ আমার থেকেও যদি আরেকজন আরো বেটার এজেন্ট যদি থাকে, স্মুথ টকার থাকে, বা রিলেট করতে পারে এক্সাইটমেন্ট যে আমার দিস ইজ মাই বায়ার, স্ট্রং বায়ার, হি ওয়ান্টস টু রিয়েলি বাই দিস, তখন ডেডিকেটেড বায়ার, তখন মনে করেন যে সেলারও মনে করে যে এটা মোটিভেটেড বায়ার, আমি এর সাথে গেলে আমি আমার ডিলটা 3 মাসের মধ্যে আমি ক্লোজ করতে পারবো। অনেক সময় দেখা যাচ্ছে হ্যাঁ বেশি যদি ডাউন পেমেন্ট দেন, ওটাও কিন্তু একটা ফ্যাক্টর হয়ে কাজ করে, যে মনে করেন যে দিস লোন ইজ কমপ্লিট, কারণ আপনি যদি 3% দেন, 5% দেন, FHA লোনে যান বা দিস অ্যান্ড দ্যাট ইনসেন্টিভ, তখন সেলারও একটু কনফিউশনের মধ্যে থাকে যে অ্যাকচুয়ালি ডিল ইজ গোনা বি কমপ্লিট অর নট, 3 মাসের মধ্যে হবে কিনা, 3 মাস পরে দেখা গেলো হচ্ছে না, তখন আমি তো স্টাক হয়ে বসে আছি। তা আপনার তো এই রিয়েলটর জগতে আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা যতদূর আমি জানি, তো এই অভিজ্ঞতার বলে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে আমরা বলছি বাড়ির দাম কমছে, মজুদ বাড়ছে বা দাম কমছে, ইন্টারেস্ট রেটও কমছে বা কমার দিকে, তো এই যে আজকের বাজার পরিস্থিতিতে বাড়ির বাজারে দাম কমার প্রবণতা যেটা আমরা দেখছি, এটা কি সাময়িক নাকি এটা দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে বা দীর্ঘস্থায়িত্বের ইঙ্গিত দিচ্ছে?
রিয়েলটর খাতেই আপনার আমরা তো আশা করেছিলাম যে এই বছরটা একটু বিগত কয়েক বছর থেকে খুবই বেটার হবে বায়ারদের জন্য। দেন এগেন এই যে এটা যুদ্ধটা শুরু হইলো, এই যুদ্ধ কতদিন লাস্ট করবে, আশা রাখি খুব দ্রুতই এটা শেষ হবে, মার্কেটটা স্টেবল হবে। কারণ অনেক কিছু ইকোনমির উপর নির্ভর করে। আপনি যখন একটা দেশ যখন যুদ্ধের দিকে আগায় যায় তখন মানুষের মধ্যে ফিয়ার কাজ করে, যেমন বা অন্য জিনিসপত্রের দাম বেড়ে যায়, অনেক কিছু মানুষের মধ্যে জব চলে যেতে পারে, দিস এন্ড দ্যাট, অনেক কিছু ফ্যাক্টরিন কাজ করে। তো আশা রাখা যায় যে এই যুদ্ধটা যদি বন্ধ হয়ে যায় এবং আমাদের কান্ট্রিটা যদি আবার দীর্ঘমেয়াদী একটা কমার সম্ভাবনা রয়ে গেছে, হ্যাঁ, তখন মনে করেন যে আর একটু বেটারের দিকে যাবে। এবং ফার্স্ট টাইম যারা হোম বায়ার মনে করেন প্রথমবারই আপনারা নেবেন, খুব বেশি চিন্তা করার দরকার নেই, একটা বাড়ি প্রথমে নেন এবং এটা দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে সেটা বলেন। অলওয়েজ আপনারা রিফাইন্যান্স করতে পারেন। আপনি এই 6%ও যদি নেন, হয়তো এটা 2 বছর পরে 4%ও আসতে পারে। আমরা তো দেখেছি যে বিগত আমলে মনে করেন আমরা যারা প্রথমে বাড়ি কিনেছি 12, 13, 14%ও আমরা বাড়ি কিনেছি, সেটা ক্রমান্বয়ে 6%-এ আসছে, 7%-এ আসে। আমরা সময় তো 2-2.5% চলে আসছিল, 2%ও আসে বা ওনারা লোন পেয়েছেন, রিফাইন্যান্স করতে পারছেন। সো অলওয়েজ দেয়ার ইজ এন অপরচুনিটি, আপনার ভয় পাওয়ার কিছু নাই। এবং যে ইন্টারেস্ট রেট যেটা আমরা বলি যে মর্গেজ ইন্টারেস্ট, এটা কিন্তু ডিডাক্টেবল রানা ভাই। আপনি যে 6% নেন সেটা কিন্তু বছরের শেষে আপনি আপনার ট্যাক্স রিটার্নে সেটা কিন্তু ক্লেম করতে পারবেন। হ্যাঁ, তো আমাদের হাতে সময় নেই, তো আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে যেহেতু আমরা বলছি যে বাড়ির মজুদ বাড়ছে, দাম কমছে, ইত্যাদি 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 এই কথাগুলো বলছি, তো এরকম অবস্থায় যদি এই সময়ে কেউ প্রথমবার বাড়ি কিনতে চান, তাহলে তিনি বা যিনি বাড়ি কিনবেন তিনি সবচেয়ে বড় সুবিধাটা কি পেতে পারেন বলে আপনি মনে করেন? প্রথমেই তো মনে করেন যে সুবিধাটা হচ্ছে ইন্টারেস্ট রেট, কারণ ওটা তো এন্ড অফ দ্য ডে কিন্তু আপনার মান্থলি পেমেন্টটা কিন্তু $600-700 কমে আসছে। 7% থেকে আপনি যদি 6%-এ আসেন তো একটা বিরাট একটা, কিন্তু আমরা তো দেখলাম যে realtor.com-এ 5.98 বা তারও একবার 5.80 ছিল, কিন্তু যুদ্ধের কারণে আপনার সাথে আবার চলে আসছে। লাস্ট টাইমের যে রিয়েলিটরের যে ইয়ে ছিল ওটা 5 পয়েন্ট আপনার সাথে কথা হয়েছিল, ওটা নামতে নামতে 5.80 ছিল, পরে সে চলে আসছিল। আবার দেন এগেন এই যে যুদ্ধর ধামাকা আশা রাখা যায় যে সেটা কমে আসবে। এবং আমি আশা রাখি, আশাবাদী, এই যে রেটটা মনে করেন 5.80, 5.75 এই বছর এই 6-এর ভিতরেই থাকবে। তো যিনি প্রথম বাড়ি কিনবেন তার জন্য সুখবরটা তাহলে কি দিতে? শোটা হচ্ছে আপনি রেটটা আপনি দেখে চেক করে নেবেন, যদি 6-এর নিচে হয় বা 6 পর্যন্ত থাকে তাহলে কোনো চিন্তা করার কারণ নয়, আপনারা আগায় যান। এবং যদি আবার সাথে চলে যায় তাহলে আপনি আরো 1 বছর আপনার ওয়েট করতে হবে, $600-700 আপনার এক্সট্রা বেশি দিয়ে আপনার বাড়ি নিতে হবে। তো ওয়েট করার দরকার নেই, কারণ যে উইন্টার সিজনটা গেছে, হার্শ উইন্টার সিজন, অনেকেই ঘর থেকে বেরোতে পারেননি বা রিয়েলাটারও কাজ করতে পারেননি বা নানান কারণে, যে ওয়েদার বেস্ট অন ওয়েদার ওই মার্কেটটা এতটা ভালো ছিল না। বাট এখন ওয়েদার ভালো হচ্ছে, ট্যাক্স রিটার্নটাও চলে আসছে, বসন্তকাল আসছে, এইখানে মার্কেট মনে করেন অনেকে এই সামারে মুভ করবেন, বাচ্চাদের school to zone is right now is the correct time, go for the shopping. এটাই আমি জানতে চাচ্ছিলাম, যে কারণ আমরা বলছি যেহেতু ইন্টারেস্ট রেটটা কমছে বা কমার দিকে, এবং আশা করি যে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটা শেষ হয়ে গেলে, ইরানের যুদ্ধটা শেষ হয়ে গেলে, এই যুদ্ধ খুব বেশি দিন টিকবে না, 2-4 সপ্তাহ সর্বোচ্চ টিকতে পারে, তারপরে হয়তো একটা কিছু সমস্যার সমাধান হবে, এবং সেক্ষেত্রে আমেরিকার ইকোনমিও তখন আবার একটা ভালোর দিকে যাবে, ইন্টারেস্ট রেটটা আরো কমে আসবে। এবং যেহেতু প্রথম বায়ার যে আমরা বলছিলাম, যেহেতু এখন আমাদের লিস্টিং এ অনেক বাড়ি দেখতে পাচ্ছি, পছন্দের একটা ভেরিয়েশন আমাদের মধ্যে তৈরি হয়েছে। আগে যেমন বাড়ি আসলে দেখা নেই, কিনে ফেলো, এরকম ছিল, এখন তা না, কোনটা ভালো কোনটা মন্দ এটা একটা বাছার একটা যেহেতু সুযোগ তৈরি হয়েছে। সুতরাং এই অবস্থায় আপনি যেটা বললেন, এখনই সময় আপনি তো গ্রোসারি স্টোর যাচ্ছেন না কিনে ফেলবেন, বাড়ি কিনতে গেলে একটু সময় দিতে হবে। আমরা 2-3 মাস আপনি শপিং করুন, আপনি লুক অ্যারাউন্ড করুন, আপনার পছন্দের এজেন্টের সাথে কথা বলুন। আপনার যদি এজেন্টের কোনো অসুবিধা, আমার নাম আসিফ চৌধুরী, 9177415308 যোগাযোগ করতে পারেন। আমি আপনাকে গাইড দিব কোথায় আপনারা কোন ধরনের বাড়ি আপনাদের জন্য আইডিয়াল হবে, লোনের কি সমস্যা আছে, যদি কোনো ধরনের সমস্যা সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন। ওইগুলো আপনার ইনফর্ম বায়ার ইজ দ্য বেস্ট বায়ার। আপনার ইনফর্ম হতে হবে আপনি কি করতেছেন না করতেছেন, শুধু ডিপেন্ড করে বন্ধু বান্ধবের কথা শুনে, ফ্যামিলির কথা শুনে আপনি বাড়ি কিনতে যাবেন না। আপনি কথা বলুন, 2-3 এজেন্টের সাথে কথা বলুন, ব্যাংকের সাথে কথা বলুন, তখন বাড়ির সম্বন্ধে যে ডিউ প্রসেস যেটা আছে সেটা আপনি একটু আপনার
জ্ঞান তারপর অর্জন সিদ্ধান্ত করার। নিয়ে তখন- বাড়ি কিনতে। অনেক ধন্যবাদ জনাব আসিফে চৌধুরী। আমাদের হাতে সময় নেই, সময়ের দৈতে বাধা, সময় সীমানো টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। আপনার এই চমৎকার আলোচনার মধ্যে দিয়ে যে আশার আলো, যারা নতুন বাড়ি কিনতে চান তাদের ব্যাপারে যে পরামর্শগুলো দিলেন, নিশ্চয়ই যারা নতুন বাড়ি কিনতে চাচ্ছেন তারা এটি মনে রেখেই এগোবেন নতুন বাড়ি কিনবার জন্য, কারণ বাড়ি কেনাটা একদিনের ইনভেস্টমেন্ট নয়, দীর্ঘদিনের ইনভেস্টমেন্ট। সুতরাং অনেক চিন্তা ভাবনা করেই এগুলো ভালো। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ, এবং আপনার এই আলোচনার মধ্যে দিয়ে আমরা সত্যি মুগ্ধ এবং প্রাণিত। ধন্যবাদ রানা ভাই, ধন্যবাদ টিভিএন। যারা ভিউয়ার যারা আমাদের সাথে যুক্ত আছেন, অন্য কোনো সময় আবারও দেখা হবে। রমজান মোবারক, ঈদ মোবারক। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে দ্য ভিউজ অনুষ্ঠানে আমরা দুটো বিষয় নিয়ে কথা বলেছি। ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা বলছি, যে ক্রেডিটগুলো আমাদের রিফান্ড বাড়ানোর চাবিকাঠি, এবং এই সময়ে বাড়ি কেনাটা আমাদের জন্য কতটুকু সুবিধাজনক, নতুন যারা বাড়ি কিনছে সেই বিষয়টা আমরা বিস্তারিত ব্যাখ্যা করেছি। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।